দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছে আমি প্লাবন রহমান। আবারও আসলে বাজারে টালমাটাল বাজার দর, আসলে সব মিলিয়ে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সেই দ্রব্যাদির দাম আসলে বেড়ে গেছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, কারণ খুঁজতে চাই আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে। একই সঙ্গে আমরা যে সমসাময়িক নির্বাচনগুলো সামনে আসছে, 5 উপনির্বাচন দেশের বিভিন্ন জায়গায়, ঢাকা সহ, সেই নির্বাচনগুলোতে দেখা যাচ্ছে প্রার্থীদের প্রতিযোগিতা বেশ বেশি আসলে মনোনয়ন পেতে, মনোনয়নের দৌড়ে আওয়ামী লীগ বিএনপি দুই জায়গাতেই। সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, কি কারণ এত মানে প্রার্থীদের প্রতিযোগিতা যারা প্রার্থী হতে চান। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন 4 জন। শুরুতে তাদের সঙ্গে দর্শক আপনাদের পরিচয় করে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আছেন সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক, বাংলা বিচিত্রা। আমাদের সঙ্গে আছেন আবুল খায়ের, সভাপতি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ক্র্যাব। অস্ট্রেলিয়া থেকে আমাদের সঙ্গে আছেন ডাক্তার আবুল হাসনাত মিল্টন, চেয়ারম্যান, ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটস। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজনে। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনাকে দিয়েই শুরু করতে চাই। নিশ্চয়ই আপনি জানেন যে বাজার দর প্রতি শুক্রবারে মানে গণমাধ্যমে একটা চিত্র আসে, সব গণমাধ্যমে চেষ্টা করে বাজার দরটা দেওয়ার। শুধুমাত্র শুক্রবারে নেই, যারা আসলে প্রতিদিন বাজারে যাচ্ছেন তারা আসলে হাড়ে টের পাচ্ছেন বাজারের আসলে কি অবস্থা। আজকের খবর যদি বলি যে পেঁয়াজের একটা বড় ঝাঁজ চলছে। গত 1 মাসে পেঁয়াজের দাম 30 টাকা থেকে এখন 70 টাকায় ঠেকেছে, সর্বোচ্চ 40 টাকা বেড়েছে। তার মধ্যে চালের বাজারও আসলে বেশ চড়া দাম, প্রতি কেজিতে 2 থেকে 5 টাকা বেড়েছে। চট্টগ্রাম, ঢাকাতেও আমরা তাই দেখেছি। মানে সব মিলিয়ে বাজারের অবস্থা এমন কেন মনে হয়? আসলে এমনিতেই তো করোনাকাল যাচ্ছে, মানুষের অবস্থা, হাতের অবস্থা বেশ খারাপ, টাকা পয়সার জায়গাটাই। ডক্টর মিজানুর রহমান। মানুষের হাতের অবস্থা খারাপের উপর বাজারের মূল্য নির্ভর করে না। মানুষের যদি কোনো টাকা নাও থাকে, হ্যাঁ, এটা একটা ওপেন মার্কেট ইকোনমিতে ডিমান্ড এন্ড সাপ্লাই এর ইন্টারেকশনে গিয়ে বাজার মূল্য নির্ধারিত হবে। বরং আপনি বলতে পারেন যে এইতে সরকারের কিছু করণীয় আছে কিনা। আমি বলি সরকারের তেমন কিছু করণীয় নাই, না করাই ভালো। সরকার ইন্টারভেন করতে গেলে বরং আরো ক্ষতি হয়। তবে সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে সাপ্লাই সাইডে যেখানে যেখানে আমাদের ইম্পোর্টের ব্যাপার আছে, যেগুলো তদারকি করা, যে মানে যে পরিমাণ চাল আমাদের থাকা দরকার, যে পরিমাণ পেঁয়াজ আমাদের থাকা দরকার, কারণ এগুলো আমরা ইম্পোর্ট করতে হয়, কারণ আমাদের পেঁয়াজের অর্ধেকেরও বেশি যে রিকোয়ারমেন্ট এটা ইম্পোর্ট করা হয়। তো সেখানে আমাদের ইম্পোর্ট কত, বাজারে যে আসছে পেঁয়াজ সেখানে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা সেটা দেখা। বাট বাকিটা কিন্তু বাণিজ্যিক ভাবেই এটার সমাধান হতে হবে। এই বছর যদি পেঁয়াজের দাম আরো বেশি হয় তো স্বাভাবিকভাবে আগামী বছর পেঁয়াজের উৎপাদন বাড়বে। কারণ আমরা এই আজকে যেরকম পেঁয়াজের দাম বেশি হওয়াতে আপনি আলোচনা করছেন, মাত্র 1 মাস আগে আমাদের রংপুরে আর ফরিদপুরে, বধুখালীতে, এখানে সেখানে মানুষ পেঁয়াজের দাম পাচ্ছে না, সেটা নিয়েও একটা টকশো করছেন। অতএব এটা পুরোটা একটা মার্কেট মেকানিজম। এর মধ্যে গভর্নমেন্ট বেশি ইন্টারভেন করতে গেলে আরো ক্ষতি হয়। শুধু সাপ্লাই সাইড ম্যানেজমেন্টটা দেখতে হবে। যদি খাদ্যের গুদাম যে হিসাবটা দিচ্ছে চালের, এটা যদি যথাযথ থেকে থাকে ঠিক আছে, আর না থাকলে ওটাকে ভরাট করার ব্যবস্থা করতে হবে। কারণ অনেক সময় কাগজে পত্রে যেই চাল দেখানো হয় গোডাউনে, এইটা সেই পরিমাণ চাল থাকে না, এটা আবার ব্যবসায়ীরা জেনে যায়, যার কারণে এই সুযোগটা নেওয়ার জন্য তারা। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আমি একটু জানতে চাই, শুধুমাত্র চাল এবং আপনার পেঁয়াজি না, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, শাকসবজির কথাই বলছি। শাকসবজির দাম অনেক বেশি। আপনি যদি আজকের কথাই বলি, সেটি হচ্ছে যে একটু ওয়েট করেন, আর 10 দিন পরে আপনাকে আবার আলোচনা করতে হবে যে শাকসবজির দাম এত কমে গেছে। আমাদের কৃষকরা এখন এই বন্যা পরবর্তী সময়ে এটা প্রত্যেক বছরই শাকসবজির দাম বাড়ে, আর বর্ষা এবং শীতের এই সময়টার মধ্যে আসলে বাজারে তেমন কোনো শাকসবজি, মানে এটিকে আপনি স্বাভাবিক দেখছেন, স্বাভাবিক হিসেবে দেখছেন? আসলে অত্যন্ত স্বাভাবিক, এটা স্বাভাবিক হবেই। এবং আমি বরং মনে করি যেটা ব্যয় বেড়ে যাচ্ছে এতে কারো আয় বেড়ে যাচ্ছে, আর আয়টা যদি যারা উৎপাদনকারী কৃষক গ্রামের তার যদি বাড়ে, তাহলে আমি মনে করি অর্থনীতির জন্য এটা খুবই ভালো। সেই উৎপাদন করে কৃষকই আসলে পান না, সেই অভিযোগটা বরাবরই থাকে। আমরা আসতে চাই আবার আপনার কাছে, সুভাষ সিংহ রায়, আপনার কাছে যেতে চাই। সুভাষ সিংহ রায়, আসলেই কি বিষয়টি মানে স্বাভাবিক কিনা? কেজিতে পেঁয়াজের 1 মাসে পেঁয়াজের দাম বেড়ে গেল প্রায় 40 টাকা, এবং মাঝে মধ্যেই আপনার দেখা যায় যে চালের দামটা বেশ ঊর্ধ্বগতি থাকে। এবারও এই সময় যেটা যাচ্ছে যে 2-5 টাকা প্রতি কেজিতে, 2 থেকে 5 টাকা বেড়েছে চালের দাম। এবং সবজির বাজার ভয়াবহ খারাপ অবস্থা। আপনি 1 কেজি
কাঁকরোল বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, টমেটো 140 টাকা কেজি, আপনার বেগুন 80 টাকা আর থেকে 120 টাকা। সব মিলিয়ে যারা মানে দিন আনে দিন খায় মানুষ এরকম, কিংবা মধ্যবিত্ত মানুষ, তাদের বেশ কষ্ট হচ্ছে। আসলে কি সরকারের কিছু করার নেই? বিষয়টি কি স্বাভাবিক কিনা দাম? আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক মিজানুর রহমান যখন কথা বলছিলেন, সেই কথাগুলো আমি মন দিয়ে শুনছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের অধিবেশনে যখন আমি কথা বলতাম, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, এবং তাকে আমি যে ভাষায় সম্বোধন করতাম, যে বলতাম যে আপনি হচ্ছেন বাংলাদেশের মার্কেটিং ম্যানেজমেন্টের যে গুরু বলা হয় ফিলিপ কটলার, আপনি হচ্ছেন বাংলাদেশের ফিলিপ কটলার। আমি এই কারণে বলছি, অর্থনীতির অনেক সূচকগুলো, মার্কেটিং ম্যানেজমেন্টের অনেক বিষয়গুলো খুব সহজ সরল ব্যাখ্যা করতে পারি, কিন্তু আমি এক্ষেত্রে একটা বিষয় একটু যোগ করব। সেই বিষয়টি হচ্ছে বাজার ব্যবস্থাপনা একটি জটিল ব্যবস্থাপনা, এবং সরকারকে এগুলো দেখতে হয়, এবং জনগণ সরকারের দিকে তাকিয়ে থাকে, এবং মধ্যস্বত্বভোগকারীরা যে সমস্ত বিচ্যুতি ঘটায় এবং তাদের মতলব হাসিল করে, এটা আমরা যুগের পর যুগ দেখে আসছি। আকবর আলী খান, ডক্টর আকবর আলী খানের বেশ কয়েকটি বই আছে, তার মধ্যে একটি বই হচ্ছে জবর আজব আজব অর্থনীতি। এই বইতে তিনি কয়েকটি উদাহরণ দিয়েছিলেন। সেই উদাহরণগুলোর মধ্যে একটি উদাহরণ ছিল যে অনেক সময় কোনো জায়গায় ইন্টারফেয়ার করতে গেলে অনেক রকম হিতে বিপরীত ঘটে। তিনি যখন একবার এসডিও ছিলেন হবিগঞ্জে সম্ভবত, সেখানে তিনি যাওয়ার পরপরই কিছুদিন পরেই নাগরিকরা এসে ধরলেন যে আপনি যদি একটু আমাদের সহায়তা করেন, যে ফুড ইন্সপেক্টর এখানে একজন আছে, আপনি যদি 2 জন আনার ব্যবস্থা করেন, তাহলে আমাদের এখানে দুধের মধ্যে যে পানির পরিমাণটি বেশি আছে সেটা অন্তত কমে আসবে। তিনি সরকারের উপরে মহলে লেখালেখি করে তিনি আরেকজন নিয়োগ করিয়েছিলেন। পরবর্তীতে 1 মাস পরে তিনি যখন আবার বাজার দেখতে গেলেন, যে দেখলেন ওই নাগরিকদের কিন্তু তার সঙ্গে দেখা হলো। তারা আবার তাকে বললেন যে আপনি এই ইন্সপেক্টর যে নতুন করে নিয়োগ করেছেন, আপনি এটা যদি প্রত্যাহার করেন তাহলে আমি খুব খুশি হব। আমরা কেননা আগে যাওয়ার পানির পরিমাণটা যা ছিল, এখন এই নিয়োগ হওয়ার পরে পানির পরিমাণ আরো বেড়ে গেছে। তা তিনি বোঝাতে চেয়েছেন যে অনেক সময় কোনো ব্যবস্থাপনার ভিতরে যখন সরকারি ব্যবস্থাপনা ইন্টারফেয়ার করতে যায়, তখন সেখানে অনেক ক্ষেত্রে হিতে বিপরীত ঘটে থাকে। এটা উদাহরণ দিয়েছিল, অনেকগুলো উদাহরণ তার কেস স্টাডি ওই বইয়ের মধ্যে আছে। আমি শুধু একটু বলবো যে সরকার যে কাজটি করবে, বাজার ব্যবস্থাপনা দেখভাল করবে, অবশ্যই দেখভাল করতে হবে। কেননা মধ্যস্বত্বভোগকারীরা ভয়ঙ্কর রকম জালিয়াতি করেন, মানুষের নাবিশ্বাস তুলে ফেলেন, যে শব্দটি আপনি বললেন। নাবিশ্বাস শব্দ সব ক্ষেত্রে প্রয়োগ না হলেও অনেক ক্ষেত্রে মানুষ যখন বাজারে যায়, তখন তার প্রায় মধুসূদন অবস্থা হয়, বিশেষ করে নিম্ন মধ্যবিত্তের খুব জটিল একটি অবস্থা। সুভাষ চন্দ্র, একটা বিষয় যে এবার তো আসলে বন্যা গেছে, করোনা ভাইরাসের করোনা কাল চলছে, আমি একটু প্রশ্নটি করতে চাই। সেটি হচ্ছে যে সরকারের একটা প্রস্তুতির বিষয় ছিল। এখন যেহেতু দামগুলো বাড়ছে, পেঁয়াজের দাম, চালের দাম, সবজির বাজারের খারাপ অবস্থা, সবকিছু মিলিয়ে সরকারের প্রস্তুতি কতটা ছিল এরকম অবস্থা এড়াতে? এক সেকেন্ড আমাকে একটু সুযোগ দেন। বাজার ব্যবস্থাটা বলতে যদি বোঝানো হয় ওই একজন ম্যাজিস্ট্রেট যাবে আর তার সাথে কতগুলো ক্যামেরা যাবে বাজারে, এটা যদি বাজার ব্যবস্থাপনা হয়, তাহলে এই বাজার ব্যবস্থার মধ্যে একেবারে মুখ্যের ধারণা এটা। বাজার ব্যবস্থাটা করবে ইম্পোর্ট এক্সপোর্ট ম্যানেজমেন্ট, যেটা সেখানে সাপ্লাই যদি কম থাকে এবং সেখানে যদি ইম্পোর্ট জাস্ট টাইমে না হয়, এলসি খোলা হলো, জিনিস আসলো না, সেখানে কাজ করতে হবে। আর আমাদের দেশে এগুলো একেবারে ছোট লোকের ধারণা। বাজার ব্যবস্থা মানে হচ্ছে কতগুলা ম্যাজিস্ট্রেট যাবে আর কয়েকটা মিডিয়া যাবে, গিয়ে বাজারে জিনিসপত্রের দাম ওই তালিকা, এগুলো দিয়ে বাজার ব্যবস্থা গভর্নমেন্ট করবে না। এগুলো একেবারে নিম্ন মানের মানসিকতা। বাজার ব্যবস্থাটা করতে হবে আপনাকে সাপ্লাই সাইড ম্যানেজমেন্টে। আপনাকে দেখতে হবে সাপ্লাইয়ের কোনো প্রতিবন্ধকতা কেউ সৃষ্টি করছে কিনা, অথবা ইম্পোর্টের মধ্যে কোনো ঘাপলা আছে কিনা, আপনার ট্যাক্স ট্যারিফের মধ্যে কোনো রিল্যাক্সেশন দেওয়ার দরকার আছে কিনা, সেটাকে বাজার ব্যবস্থাপনা বলে। আর আমাদের বাজার ব্যবস্থাটা হচ্ছে 5-7টা মিডিয়া যাবে আর বাজারে গিয়া ওই কোন জিনিসের দাম কত কত, এটা যদি বাজার ব্যবস্থাপনা বলে, সেটা তো নিশ্চয়ই ব্যবস্থাপনা না, সেটা তো মনিটরিং এর আওতায় সেটি হচ্ছে। মানে বাজার আসলে জি ফ্রি মার্কেট ইকোনমিতে এটাও মনিটরিং না। মনিটরিং হচ্ছে আপনি টোটাল সাপ্লাই সাইডে আপনাকে হ্যান্ডেল করতে যদি পারেন করবেন।
বাট এটা বাজারে ঘুরে ঘুরে এইভাবে মনিটরিং আপনি কয়টা বাজারে করবেন? জি। একেবারে মানে অবৈজ্ঞানিক কাজ, এইসব শব্দ কোনো মার্কেটিং এর বইয়ের মধ্যে নাই। আমি জি ডক্টর মিজানুর রহমান, তাহলে এখনকার যে অবস্থা দেখছেন এটার জন্য কি ধরনের প্রস্তুতি থাকা দরকার ছিল যাতে করে মানুষ একটু স্বস্তি পাইতো বাজারে গেলে? আসলে কোনো প্রস্তুতে কাজ হতো না, কারণ মরিচ এই সময় পাওয়া যায় না। মরিচ গাছ সরকারের পক্ষে কয়েকদিনের মধ্যে বানানো সম্ভব ছিল। পেঁয়াজ তো আমদানি করা যায়, পেঁয়াজ, চাল। সেটাই তো আমি বললাম, পেঁয়াজ এবং চাল যেগুলো আমরা ইম্পোর্ট করি, সরকারের উচিত ছিল আগের থেকে পেঁয়াজ ইম্পোর্টের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা, এবং চাল যেটা বলতেছে তারা গোডাউনে আছে সেই পরিমাণ চাল আছে কিনা গোডাউনে সরজমিনে দেখা। আর যদি চাল গোডাউনে থেকেই থাকে সরকারের, তাহলে এত চিন্তিত হওয়ার কিছু নয়, এটা স্বাভাবিক নিয়মে কমে আসবে। আর যদি এমন হয়, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সুভাষ সিং রায়, আপনি বলছিলেন সুভাষ সিং রায়। জি স্যার, অনেক ধন্যবাদ, আবার আসবো আমি জি। সুভাষ সিং রায়, আমি প্রশ্ন করেছিলাম যে বন্যা তো একটা বড় বন্যা বাংলাদেশের উপর দিয়ে গেল, এবং চালের দাম বাড়ার কারণে একটা যারা ব্যবসায়ী তারা যেটা বলছেন যে এবার ধান কম হয়েছে এবং ধানের দামও বাড়তি ছিল, সেই কারণে চালের দামটা বাড়তি। এক আর দুই নম্বর পেঁয়াজের বিষয়টা, পেঁয়াজের আসলে ঘাটতি আছে। এই জায়গাটায় সরকারের একটু আগে ভাগে প্রস্তুত থাকা দরকার ছিল কিনা, যাতে করে মানুষ বাজারে গেলে স্বস্তি পায়? না, সেই আপনার কথার যথার্থতা তখনই থাকে যখন যেটা অধ্যাপক মিজান যেটা বলছিলেন, জি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বাজার ব্যবস্থাপনার অনেক বিস্তৃত একটি বিষয়, এবং সেটা শুধুমাত্র ওই টুকটাক কোনো সব কাজ করে এই কাজটা কিন্তু করা যায় না। আপনাকে দেখতে হবে যে আপনার সাপ্লাইটা ঠিক মতো আছে কিনা। এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কথা বারবার অধ্যাপক মিজান বলছে, আমিও সেটাই বিশ্বাস করি। কলকাতার বাজারে আজকে কি অবস্থা, আজকে দিল্লির বাজারের কি অবস্থা, এই বিশেষ করে আপনি যেই পণ্যগুলো নিয়ে কথা বলছেন। আর গণমাধ্যমের যে ব্যাপারটি, কোনো কোনো ক্ষেত্রে গণমাধ্যমে কিন্তু এই সংবাদগুলো যখন আপনারা পৌঁছান, তখন মানুষের অনেক ক্ষেত্রে কিন্তু আবার বিপরীত ঘটনা ঘটে। পটুয়াখালীতে যেই দোকানদার চিনি কিনে রেখেছিলেন ধরেন 40 টাকা কেজিতে, ধরে নেওয়া যায়, তিনি যখন শুনে ফেলেন, কারণ আপনারা যখন গণমাধ্যমে, আমিও গণমাধ্যমের সাথে যুক্ত একজন ব্যক্তি, যখন আমরা কোনো রিপোর্ট করি তখন কিন্তু কাঁঠাল বাগান কিংবা মোহাম্মদপুরের বাজার, টাউন হল বাজার কিংবা গুলশান বাজারের যখন দাম বলি, তখন ওই পটুয়াখালী বাজারের যে দোকানদার, সে অনেক কম দামে, আরো কম দামে কিনে রেখেছিলেন, তার কাছে কিন্তু এই বার্তা চলে যায়, সে কিন্তু দ্রুত কিন্তু দামটা বাড়িয়ে দেয়। অতএব অনেকগুলো বিষয় কিন্তু বাজার ব্যবস্থাপনার মধ্যে কিন্তু রয়ে গেছে। এই বাজার ব্যবস্থাপনার জন্য সরকারের যে দায়িত্বটি, সরকার ঠিক মতো দেখবে যে উৎপাদন ঠিক মতো হচ্ছে কিনা, এবং যে পণ্যগুলো আমদানি করতে হয় সেই পণ্যগুলোর ক্ষেত্রে ঠিক মতো নজর দেওয়া হচ্ছে কিনা, ঠিক মতো সাপ্লাইটা হচ্ছে কিনা। অনেক ধন্যবাদ সুভাষ সিং রায়। আসবো আপনার কাছে আবারও আবুল খায়েরের কাছে যেতে চাই। আবুল খায়ের, একটা মধ্যস্বত্বভোগীর কথা বলছিলেন সুভাষ সিং রায়, একই সঙ্গে সিন্ডিকেটের কথাও যখন গণমাধ্যম কর্মী আমরা বাজারে যাই, তখন যারা খুচরা বিক্রেতা তারা বলেন যে সিন্ডিকেটের কারণেই হয়তো এরকম হচ্ছে। সরকারের কি আসলেই কিছু করার নেই? যেটি বলছিলেন যেটি বাজার ব্যবস্থাপনার বিষয়, সেই জায়গায় সরকারের করণীয় কি আসলে? এবং আমি টিসিবির কথা বলবো, টিসিবি যে আছেন, বাণিজ্য মন্ত্রণালয়ে আছেন, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে কিনা? আমি ইত্তেফাকে 3 যুগের অধিককাল কাজ করে আসতেছি। আমি এইগুলি খালি ওই সময় থেকে খালি লিখে আসতেছি, যখন এই সময় আসে এই জিনিসপত্রের দাম, মনিটরিং, ব্যবস্থাপনা, এগুলি লেখি। কিন্তু আসলে এটা এক ধরনের ওই যে মৌসুমী রোগ আছে না, বিভিন্ন সময় শুরু হয় মৌসুমী রোগের অবস্থা মতো। এটা আসলে আপনার যেটা মনিটরিং অবশ্যই থাকতে হবে। ডিমান্ড এন্ড সাপ্লাই আমার দেশে, এই দেখতে হবে আমাদের দেশের চাউলের ডিমান্ড কত বাৎসরিক, এবং সবকিছু নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে, পেঁয়াজ, হলুদ, মরিচ যা আছে, সবাই ডিমান্ড এবং সাপ্লাই দুইটা আপনার করতে হবে। এই দুই ডিমান্ড এবং সাপ্লাই যদি আমার ঠিক থাকে, এরপরে আইসা যখন কোনো ক্রাইসিস লাগে বা দুর্যোগে, সেই সময় বাড়ায় কিনা, বা সেই সময় যারা ওই সিন্ডিকেট আছে, তারা সিন্ডিকেট তো অবশ্যই আছে, সিন্ডিকেট কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এই দেশে আপনি দেখেন, এই দেশে টাকা পয়সার কোনো অভাব নাই। 2 ছাত্রলীগ নেতা ওই যে ফরিদপুরে 1000-2000 কোটি টাকা, এই দেশে টাকা। আপনি ডিমান্ড সাপ্লাইয়ের কথা বলছেন, ডিমান্ড সাপ্লাইয়ের বিষয়টি কে ঠিকঠাক রাখবে দেশে? এই অবশ্যই যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যারা এগুলি মনিটরিং করেন, যারা ব্যবস্থাপনা দেখেন, সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, টিসিবি আছে, আরো যারা এটার সাথে রিলেটেড, তারা এটা দেখবেন, দেখে তারা সেইভাবে ব্যবস্থা নেবেন। সেই ডিমান্ড এন্ড সাপ্লাই যদি সঠিকভাবে তারা নিশ্চিত করতে না পারে, এবং সেই জায়গার ভিতরে আসবে মনিটরিং ব্যবস্থা, এটার উপর নির্ভর করে বাজার ঠিক মতো মনিটরিং করবে তারা। মনিটরিং এ সেখানে কোনো ধরনের
যারা হঠাৎ যারা এই সিন্ডিকেট তারা বাড়িয়ে দিচ্ছে কিনা, বা সেখানে তারা ওই কুচক্রী মহল সেভাবে জিনিসপত্র চিনির দাম বা পেঁয়াজের দাম এগুলি বাড়িয়ে দিবে কিনা, এটা আর আমরা তো দুর্যোগ মোকাবিলা করে আসতেছি, সেটা আমাদের কোনো অভিজ্ঞতার কোনো ঘাটতি নাই। কিন্তু সেইটাকে কাজে লাগিয়ে আমরা ঠিক মতো বাজারটাকে আপনার এই ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মধ্যে ঠিক মতো মনিটরিং ব্যবস্থা রাখতে পারছি কিনা, এটা হলো ব্যবস্থাপনার কাজ। সেইখানে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ব্যবস্থাপনা পারতেছে না, কারণ এটার ভিতরে সিন্ডিকেটের সঙ্গে ওরা জড়িত নিজের থেকে। কারণ আবুল খায়ের, এই যে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ যখন আসলে বাজারে যায় তখন যখন মানুষ আসলে খুবই অসহায় থাকে, কারণ তাকে যে টাকা নিয়ে বাজারে যায় সেই টাকায় সে তার মন মতো করে বাজার না করে বাসায় ফেরে, এবং সেই জায়গায় সাধারণ মানুষের কিছু করারও থাকে না, এবং এই বাজার ব্যবস্থাপনার কথা যেটি বললেন সেটি সাধারণ মানুষ আসলে বুঝবেও না। সেই জায়গায় কি ধরনের তাগিদ থাকবে আসলে বাজারে স্বস্তি খুঁজতে? বাজারের স্বস্তি থাকতে হলে সরকার যেটা আপনার ওই যে মিজান স্যার বললেন, এটাও ঠিক। যখন কিছু করতে যায় সারা দেশে, বাংলাদেশে সবাই সব জায়গায়, এই দেশে আপনার সুইপারদেরও একটা সংগঠন আছে, ব্যবসায়ীদের তো আছে, ব্যবসায়ীরা খুবই শক্তিশালী। কোনো জায়গায় এরা অভিযান যখন চালাতে যাবে সমস্ত ব্যবসায়ীরা একটা আন্দোলন বা ধর্মঘটের ডাক দিবে, তো সেইখানে আপনার এই ব্যবস্থা করে কোনো লাভ হবে না। লাভ হবে শুরু থেকে সারা বছর ধরে নিয়মিত ভাবে এটা মনিটরিং এর আওতায় রাখবে, যে যেই মাত্র যেখানে যেই জঘন্য জিনিস নিয়ে কারসাজি শুরু করবে বা সারা বাংলাদেশে এটা তারা তো দেখবে মনিটরিং ব্যবস্থা, যে এই জায়গায় নেটওয়ার্ক, এখন তো তথ্য প্রযুক্তির যুগ, জানতে কোনো সময় নাই, কি আপনার মুহূর্তের মধ্যে সুইচ টিপ দিলে সে জানতে পারে পুরো পরিস্থিতি, সেই জায়গার ভিত্তিতে কারসাজি কিভাবে হয়, সেই জায়গার ভিতরে এত অনিয়ম কিভাবে হয়। এই দেশে মিজান স্যার আরেকটা কথা বলছেন, কিছুদিন আগে আলুর উপরে শুয়ে রয়েছে উত্তরবঙ্গের লোক, আলুর দাম নাই, পানির দামে বিক্রি করছে, সেই আলুর দাম এখন বাইরে গেছে কেন? ওই সময় আলুর উপরে শুয়ে পড়তেন, আলুর দাম নাই, এখন সেই আলু আমাদের কৃষকরা কিনতেছেন এখন তারা বেশি টাকা দিয়ে, কারণটা কি? এইটা হলো ব্যবস্থাপনা। এখন তারা যেহেতু আলু যদি ওই সময় সরকারের যে ব্যবস্থাপনা আছে, তারা যদি আমার এই সময় আলু লাগবে, আলু তারা সংরক্ষণ করে সেখানে সে ব্যবস্থাপনা মনিটরিং ব্যবস্থা করতো, চাউলের পেঁয়াজের মরিচের আমদানিও সেভাবে করতো, যেটা আমাদের দেশে যে অনেক ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে নিশ্চয়ই, আমরা আশা করি যারা কর্তা ব্যক্তি আছেন সরকারের তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখভাল করবেন, যাতে সাধারণ মানুষ আসলে সব মানুষের উপরই আসলে প্রভাব পড়ে যখন বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অবশ্যই এটা সবারই প্রভাব পড়ে। আসবো আবার। সিন্ডিকেট চাষিরা মনে রাখবেন, সিন্ডিকেট আছে। জি, অনেক ধন্যবাদ। ডাক্তার আবুল হাসনাত মিল্টন, অস্ট্রেলিয়ায় যেতে চাই আপনার কাছে। ডাক্তার আবুল হাসনাত মিল্টন, একটু করোনা ভাইরাসের পর্যবেক্ষণ আপনার কাছ থেকে জানতে চাই, কি অবস্থা এখন করোনা ভাইরাসের অস্ট্রেলিয়া পরিস্থিতি, একই সঙ্গে কবে নাগাদ এখান থেকে মুক্তি মিলবে মনে হয়, ভ্যাকসিনের খবরও একটু জানতে চাই আপনার কাছ থেকে। ডাক্তার আবুল হাসনাত মিল্টন। ধন্যবাদ। আমাদের অস্ট্রেলিয়া ফার্স্ট ওয়েভটা অনেক আগেই খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছিল, মে মাসের শেষের দিকেই মোটামুটি নিয়ন্ত্রণে এসেছিল। গত এক মাসের একটু বেশি সময় ধরে আমাদের ভিক্টোরিয়া, বিশেষ করে মেলবোর্নে আবার সেকেন্ড ওয়েভটা দেখা গিয়েছিল, এবং এবারের আক্রমণটা অনেক ভয়াবহ ছিল। তো সেটিও এখন অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন প্রতিদিন আমরা 100 কম নতুন করোনা পজিটিভ রোগী শনাক্ত করছি। তো সেদিক দিয়ে অস্ট্রেলিয়ার পরিবেশটা ভালো। ভ্যাকসিন নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা আছে। আপনারা জানেন যে অক্সফোর্ড ভ্যাকসিনের কথা যেটা আমরা বলি, সেই ভ্যাকসিনটার ট্রায়াল এই মুহূর্তে একটু স্থগিত করা হয়েছে, কারণ ইংল্যান্ডে একজন ভ্যাকসিন গ্রহীতার কিছুটা স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা গেছে। তো এখন তারা স্থগিত করে নিশ্চিত হতে চায় যে এই স্নায়ুতন্ত্রের যে জটিলতাটা দেখা গেছে, এটা কি ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নাকি একই সময়ে ঘটে যাওয়া অন্য কোনো কারণ, এটি নিশ্চিত হয়ে তারা এই ট্রায়াল 3টা চালাবে। এছাড়া রাশিয়ার একটি ভ্যাকসিন অলরেডি বাজারে এসেছে, যারা ট্রায়াল ফেজ 3টা কমপ্লিট না করেই মার্কেটে এনেছে, পাশাপাশি 3 চালাচ্ছে। এটি বিজ্ঞানসম্মত নয়। চায়নার 3টা ভ্যাকসিন একই সাথে মার্কেটে আসার জন্য ফেজ 3 ট্রায়ালে চলছে। এই ফলাফলগুলো দিকে তাকিয়ে আছি। জানুয়ারির আগে আমরা ভ্যাকসিন পাচ্ছি না, এটা নিশ্চিত। আমি বরাবরই বলেছিলাম যে আগামী বছরের শুরুর দিকে আমরা ভ্যাকসিনটা পাবো। তো এর মধ্যে বাংলাদেশে পরিস্থিতি খুবই স্বাভাবিক। আমরা অনেকটা স্বাস্থ্যের ব্যবস্থাপনা সেটা আমরা প্রকৃতির উপরে ছেড়ে দিয়েছি, এবং আপনারা জানেন যে করোনা ভাইরাসের অনেকগুলো রূপান্তর ঘটেছে স্ট্রেইনের, এবং বাংলাদেশে যে ভাইরাসের স্ট্রেইনগুলো আমরা পেয়েছি সেটি অনেক ক্ষেত্রে কম ক্ষতিকর, তবে বাংলাদেশে সবচেয়ে বেশি রূপান্তর ঘটেছে ভাইরাসের।
তো এখানে একটু আশঙ্কার কথা থাকে যে এই রূপান্তরের কোনো একটা ফর্ম যদি একটু ক্ষতিকর হয় তাহলে সেটি আবার আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে, তবে মানুষের আরেকটু সচেতন হলে বোধহয় ভালো হতো। সরকার বারবার বলার চেষ্টা করছে, জি। কিন্তু সেটি মানার ব্যাপারে তেমন দেখা যাচ্ছে না। তো এই অবস্থায় কিছুটা অনিশ্চয়তা আছে, তবে আমরা অর্থনীতি এবং অন্যান্য দিকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, সেটি কিন্তু ইতিমধ্যেই বিশ্বে আলোচিত হচ্ছে, এবং আমরা এপ্রিল মে মাসেও ধারণা করিনি জি। যে অর্থনীতি বা এই বিষয়গুলো অন্তত বাংলাদেশের মতো একটা দেশের জন্য এত চমৎকার ভাবে ডাক্তার আবুল হাসান মিল্টন, আমি যেহেতু আপনাকে পাওয়া গেছে, আমি একটু ওই যে বিষয় নিয়ে আমরা আলাপ করছিলাম শুরু থেকে, বাজার পরিস্থিতি, অস্ট্রেলিয়ায় তো আপনারা বসবাস করছেন দীর্ঘদিন ধরে, বাজার পরিস্থিতি আসলে কেমন থাকে, পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে কিনা, নাকি মাঝে মধ্যে এরকম অবস্থা হয় লাগামহীন? লাগামহীন হওয়ার কোনো সুযোগ নেই এখানে। কিছু কিছু, যেমন এই আমাদের মিজানুর রহমান স্যার তো আমাদের মার্কেটিং এর গুরু বলি জি আমরা। জি। আমাদের যে উৎপাদন সরবরাহ ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো কিন্তু আইন দ্বারা নিয়ন্ত্রিত। মুক্তবাজার অর্থনীতি ঠিকই আছে, কিন্তু যে কেউ চাইলেই মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেটিজম করে বাজার ম্যানিপুলেট করতে পারবে না, এবং যদি ধরা পড়ে জি। তাহলে কিন্তু ভীষণ অঙ্কের জরিমানা হয়। আমি একটা উদাহরণ দিই, গতকাল আমি বাজারে গিয়েছিলাম। তো আমাদের এখানে আম আসে ডিসেম্বর মাসে, আমাদের সামার হলো ডিসেম্বর, নভেম্বর ডিসেম্বর। তো কালকে আম আমার খুব প্রিয়, তো দেখলাম একটা আম $4। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম যে আমি আম কিনবো নাকি কিনবো না, কারণ এই আম $8 বা $1 চলে আসবে। পরে আমি আমটা কিনিনি। এই যে $4 আমটা হয়েছে, এটা কিন্তু এর জন্য কিন্তু মিডিয়া সোচ্চার না, কারণ এখন আমের সরবরাহ নাই। এই আম পৃথিবীর কোনো একটা দেশ থেকে আমদানি করা হয়েছে। সুতরাং আমরা এটুকু নিশ্চিত করতে পেরেছি অস্ট্রেলিয়া বা এইসব দেশে, যে বাজারটা ম্যানিপুলেট কোনো ব্যক্তির সাথে বা সিন্ডিকেটের সাথে ম্যানিপুলেট করা হয় না। কিন্তু বাংলাদেশে বন্যা উত্তর পরিস্থিতিতে সরবরাহের একটা ঘাটতি থাকতেই পারে। আলু নিয়ে যে সমস্যাটা হয়েছে উত্তরবঙ্গে, আমি অনেক গিয়েছি, জি জি। এখানে কোল্ড স্টোরেজ যদি আলুটা ঠিক করা যায়, এইগুলো কিছু কৌশল, বা আমি মার্কেটিং এর ভাষায় বলতে পারবো না, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমার কাছে মনে হয় যে এই সমগ্র প্রক্রিয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মেনে নেওয়া যায় যদি এটা প্রাকৃতিক এবং বাস্তব কারণে হয়ে থাকে। কিন্তু এখানে কোনো ম্যানিপুলেশন যদি থেকে থাকে, সেই জায়গাটা চিহ্নিত করার বোধহয় একটা কর্তৃপক্ষ। অনেক ধন্যবাদ ডাক্তার আবুল হাসান মিল্টন। আসবো আবার আপনার কাছে। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই বিষয়ে, উপনির্বাচন আসছে, করোনাকালের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং এই উপনির্বাচনকে ঘিরে প্রধান দুই দল, বিশেষ করে রাজনীতির মাঠে আওয়ামী লীগ, বিএনপি, একই সঙ্গে জাতীয় পার্টিও আসলে প্রার্থীদের নিয়ে আসলে কাজ চলছে, এবং যেটি আসলে চোখে পড়ার মতো বিষয়, অনেক বেশি প্রার্থী হাজির হয়েছেন মনোনয়নের দৌড়ে। আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগে 5 উপনির্বাচনের জন্য 141 জন নেতাকর্মী আসলে মনোনয়ন চেয়েছেন। এত প্রার্থী কেন মনোনয়নের দৌড়ে? সেই জায়গাটার পেছনের কারণ কি মনে হয়? এটি কি মানে সুস্থ প্রতিযোগিতা মনে হয় কিনা? অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। ধন্যবাদ। প্রথমে একটু বলে আগের কথায় আমাদের খায়ের বাইরের একটা প্রসঙ্গ বলি। আমাদের যে ডিজিটাল বাংলাদেশ বলতেছি, অনেক উন্নতি আমরা করেছি, কিন্তু তথ্যের যে ঘাটতি এবং তথ্যের মধ্যে ম্যানিপুলেশন, এটা কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না। যেই পরিমাণ খাদ্য মজুদ আসে বলা হয়, যেই পরিমাণ উৎপাদন হলো বলা হয়, এগুলোর মধ্যে তথ্যগত বড় ফারাক যদি না থাকতো তাহলে এরকম হওয়ার কোনো কারণ নাই। এটা যদি ইনফরমেশনটা যদি আপনি ঠিক না থাকে, তাহলে কিন্তু এই ডিসিশন মেকাররা কোনো ডিসিশন নিতে পারবে না। কারণ একজন যদি সে বাহবা নেওয়ার জন্য বলে যে আমার এই আছে ওই আছে, আপনি কদিন আগে বললেন যে আগামী 9 মাসের খাদ্য শস্য আপনার মজুদ আছে, তাইলে এইটা আপনি বলে দেন যে এই খাদ্যের এই পরিমাণ মজুদ আছে, আমাদের 9 মাস, আগামী 8 মাস আমাদের খাদ্যের কোনো সংকট হবে না। তা এই ইনফরমেশন গুলো সঠিক হতে হবে এবং এগুলো মানুষের কাছে যেতে হবে। আরেকটা যেটা চলে আসছে আপনার আলোচনায়, এই নির্বাচন, সেটা হচ্ছে, এটা তো উপনির্বাচন। বিশেষ করে উপনির্বাচনে কোনো ক্ষমতার বা সরকারের কোনো বদল হয় না। আর সাধারণত এই উপনির্বাচনগুলোর রেজাল্ট যেভাবে দেখা যাচ্ছে, সেখানে সরকারি দল জিতে আসার সম্ভাবনা বেশি থাকার কারণে এই অবস্থাটা, মানে 5টা আসনে 141 জন, এমনও আছে যার হয়তো ওয়ার্ড কমিশনের নির্বাচন করার যোগ্যতা নাই, সেও এই এমপি হওয়ার জন্য। আর এটা একটা মনে হচ্ছে, অনেকেই বলতে পারেন বা রাজনৈতিক বন্ধুরা রাগ করতে পারেন, এটা একটা ব্যবসার মতন অবস্থা, যে এখানে একটা লগ্নি করলে ওখান থেকে লাভবান হওয়া যাবে। এটা যদি জনসেবার উদ্দেশ্য হতো, যে কেবলমাত্র মানুষের সেবা করার জন্য আমি প্রতিনিধিত্ব করব,
তাইলে এই লোকগুলা হিস্ট্রিটা দেখেন তো, সে কোথাও আগে কোথাও কারো সেবা করছে কিনা, ও কয়টা স্কুল গড়ে তুলছে, কয়টা মাদ্রাসা করছে, কয়টা কেনা বলা হয় রাস্তা অথবা ক্লাব সংগঠিত করছে, তার অতীত কর্মকাণ্ডে কি কোথাও মানুষের সেবা করার কোনো ইতিহাস আছে? অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, একটা বিষয় আপনার কথা শুনে একটা বিষয় মনে আসলো, সেটা হচ্ছে যখন ঢাকা শহরে আর ঢাকা 18 আসনের নির্বাচন পোস্টার যখন দেখবেন, প্রার্থী হিসেবে দেখতে চাই 18 ঢাকা 18 প্রার্থী হিসেবে দেখতে চাই, কর্নায় একেবারে কর্নারে লেখা প্রচারে সর্বস্তরের জনগণ ঢাকা 18। না, তারপরেও আরো জঘন্য যেটা, সেটা হচ্ছে জনৈক ওই উপদপ্তর সম্পাদক একটা ওয়ার্ডের, সেও এমপি হওয়ার জন্য বঙ্গবন্ধুর ছবিটা ছোট করে দিয়ে তার একটা বড় ছবি দেয়। ফানিশেবল অফেন্স এগুলো ইতিমধ্যে আমি বহুবার বলছি, মিনিমাম এমপি হওয়ার জন্য দলের সাধারণ সদস্য হিসেবে কমপক্ষে 20 বছর থাকা লাগবে অথবা 10 বছর মিনিমাম থাকা লাগবে। এবং প্রত্যেকটা রাজনৈতিক দল, আমরা যখন ইলেকশন আসে, নির্বাচন কমিশন, পুলিশি ব্যবস্থা, এটা সেটা এগুলো নিয়ে কথা বলি, কিন্তু রাজনৈতিক দলের ম্যানেজমেন্ট সম্বন্ধে কথা বলি না, যেটা মূল স্টেক হোল্ডার। আপনাকে বলতে হবে, আপনার নির্দিষ্ট করে যারা যারা মেম্বার হবে তাদের ফাইল থাকতে হবে, রেকর্ড থাকতে হবে, উনি কবে এই দল থেকে আসছেন সেগুলোর রেকর্ড থাকতে হবে। মিনিমাম 10 ইয়ার্স যদি একটা লোক দল না করে, সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ না করে, অর্থাৎ সাংগঠনিক কর্মকাণ্ড বলতে আবার শুধু মিছিল মিটিং না, মানুষের পাশে দাঁড়িয়েছে অথবা যেগুলোকে আমরা বলি জনগণের পক্ষে যে কর্মকাণ্ডগুলো রাজনৈতিক দলের নেতৃত্বের করা উচিত, সেগুলো করে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে পরে সে নমিনেশন চাইতে পারবে। আদারওয়াইজ তাকে নমিনেশন তার কাছে বিক্রি করা হবে না। এটা মনে একটা মানে জোয়ারের মতো। দেখলাম আজকে বিএনপির অফিসে একই অবস্থা, শত শত লোক নাকি প্রার্থী হওয়ার জন্য আসছে, কিন্তু তাদের এতই যদি প্রার্থী হওয়ার যোগ্যতা থাকতো, তাহলে তাদের এই বিগত দিনের এই রাজনৈতিক কর্মকাণ্ডগুলো কি, গত 4 বছর 5 বছরে এই লোকগুলা কোন রাজনীতি করছে, কোথায় ছিল তারা, এগুলো বিএনপি অফিস থেকেও জিজ্ঞেস করা উচিত। আর আওয়ামী লীগের তো অবশ্যই, মানে মিনিমাম এত পুরনো পার্টি, প্রায় 100 বছর হয়ে যাচ্ছে, এইটার কোনো অবস্থাতেই যে লোকটা এই 10 বছর রাজনীতি করে নাই এবং সংগঠনের একটা লেয়ারে পৌঁছে নাই, এর আগ পর্যন্ত তাকে নমিনেশন ফর্ম দেয়া উচিত না। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আসবো আবার আপনার কাছে সময় পেলে। সুভাষ সিংহ রায়, 5 আসনের যে উপনির্বাচন, সেখানে 141 জন নেতাকর্মী আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। বিএনপির 4 উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশী 29 জন, তুলনামূলক কম। আওয়ামী লীগের ক্ষেত্রে যদি বলি, প্রতি আসনে 28 জন মনোনয়ন প্রত্যাশী, এবং বিএনপির কথা যদি বলি, সেখানে প্রতি আসনে 8 জন প্রায়। হ্যাঁ, সেই জায়গায় বিষয়টিকে কিভাবে আপনি দেখছেন? অধ্যাপক মিজান যেখানে শেষ করেছেন, আমি একটু যোগ করি। তার আগের প্রসঙ্গে মানে একেবারে 30 সেকেন্ডে আমি একটা ছোট গল্প বলতে। আপনি যে ব্যবস্থাপনার কথা বলছিলেন না, আলাপ করছিলাম আমরা বাজার ব্যবস্থাপনা। লালু প্রসাদ যাদব ভারতের একসময় রেলমন্ত্রী ছিলেন। লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকার পরে 1.5-2 বছরের মাথায় রেলকে তিনি লাভজনক করে ফেলেন। টাইমস অফ ইন্ডিয়ার একজন বিখ্যাত সাংবাদিক সাক্ষাৎকার নিতে গিয়েছেন। তাকে জিজ্ঞেস করলেন যে আপনি এত অল্প সময় যে যা কেউ কখনো পারেনি, আপনি পারলেন কি করে? জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কে? বলে আমি নামটা বললেন, বলার পরে বললেন আমি টাইমস অফ ইন্ডিয়ার সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, আপনি কাছে সাক্ষাৎকার নিতে এসেছিলেন। বলে ও আপনি তো সাংবাদিক। তার ভাষায় আমি বলছি, কোরআন, আপনি তো ভদ্রলোক। আপনারা ভদ্রলোকরা জুতা বেচেন এসি রুমে, খাবার বেচেন ফুটপাতে। আমি সেই কাজ করি না, আমি যেখানে যা করবার সেটা করি, যে কারণে আমি লাভজনক করতে পেরেছি। এই যেখানে যা কিছু করবার যে পদ্ধতি, এটাই হচ্ছে ব্যবস্থাপনা। আমি এই বিষয়ে একটু আসি, যে মিজান সাহেব যেখানে শেষ করেছেন ওই জায়গায় আমি যোগ করি। এক সময় তো বলা হয়েছিল যে অনেকগুলো পত্রিকা মানেই হচ্ছে গণতন্ত্র, অনেক শত শত দল মানেই হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র। বলা হতো, বদনাম করা হতো যে বঙ্গবন্ধু কৃষক শ্রমিক আওয়ামী লীগ করেছিলেন, সব দলকে একত্রিত করে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, এটাকে গণতন্ত্র রুদ্ধ করা হয়েছিল। এখন যে গণতন্ত্রের পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেখছি, রাজনৈতিক ব্যবস্থাপনায় ভীষণ রকম ত্রুটির যে জায়গাটি আলাপ করছি, সেটা তো আমরা চোখের সামনে দেখছি। রাজনীতি কারা করতে পারবে? রাজনীতি কারা করতেন এক সময়? আপনাকে প্লাবন, আপনি অনেক কঠিন কঠিন কাজ করেছেন। আপনি একেবারে স্টিমারের উপরে, জাহাজের উপরে প্রোগ্রাম করেছেন, আমি দেখেছি, আমি খুব বিস্মিত হয়েছি। আপনি একটা প্রোগ্রামে আপনার অনুরোধ করবো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনি কি করতে পারবেন যে
আওয়ামী লীগ এবং বিএনপি, বিশেষ করে আওয়ামী লীগের কথাই বলি, যেহেতু এই দলকে খুব ভালোবাসি আমরা। আওয়ামী লীগের যারা থানা পর্যায়ের প্রেসিডেন্ট সেক্রেটারি বাংলাদেশের, তারা কতজন ঢাকায় বসবাস করেন, যারা কালে ভদ্রে শুধুমাত্র এলাকায় যান, অথচ থানা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি। অর্থাৎ এই যে ব্যবস্থাপনা, তাজউদ্দিন সাহেব কিন্তু লেখাপড়া শেষ করে গাজীপুরে চলে গিয়েছিলেন, কামরুজ্জামান রাজশাহীতে থাকতেন, সৈয়দ নজরুল ইসলাম তিনি কিন্তু ময়মনসিংহে থাকতেন, সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন তিনি তাজউদ্দিন সাহেবের বাসায় আসতেন একটা ব্যাগ হাতে করে। সেই যে রাজনীতির ধারাবাহিকতা, সেই জায়গা থেকে অনেক রকম ছেদ ঘটেছে। সুভাষ চন্দ্র, আমি একটু জানতে চাই, আপনি তো আওয়ামী লীগের খুবই ঘনিষ্ঠ এবং মানে একজন মানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মীও বটে, আমি যতটুকু জানি। আমি একটু জানতে চাই, আমি একটু জানতে চাই যে এটিকে আপনি আসলে মানে কিভাবে দেখেন, মানে এটা কি স্বস্তির না অস্বস্তির, মানে কি কারণে, পেছনের কারণ কি, মানে কেন এতজন মানুষ এমপি হতে চায়? না, সেই জায়গাটা তৈরি হয়েছে বাংলাদেশে তৈরি হয়েছে, নিজের দিকে নিজে মানুষ তাকায় না, এবং যখন বুঝে যায় এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যত্যয়ের ঘটনা দেখে, হঠাৎ করে দেখা যায় একজন কোনো দায়িত্ব পেয়ে যায়, হঠাৎ করে দেখা যায় যে তাকে কেউ চেনছে না, অত আশেপাশের লোক চেনেন না, অথচ ওর সঙ্গে সংগঠিত ছিলেন না, হঠাৎ করে সে কিন্তু মনোনয়ন পেয়ে যান। এরকম ঘটনা যখন ঘটে তখন কিন্তু তারা অনুপ্রাণিত হন। অতএব রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যবস্থাপনা এই বাংলাদেশের অনেক রকম ত্রুটি ঘটেছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে সামরিক শাসকরা বারবার ক্ষমতা এসেছেন, নানান ছলে বলে এসেছেন, তারা কিন্তু ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছেন। এই জায়গা থেকে আওয়ামী লীগ যে একটি ব্যবস্থাপনার জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। 1991 সালে জাতীয় সংসদে 300টি আসনে আওয়ামী লীগের সাচ্চা কর্মীদের নমিনেশন দিয়েছিল, যারা স্কুল মাস্টার ছিলেন তারা নমিনেশন পেয়েছিলেন। কিন্তু দেখা গেল যে ওই যারা বিএনপিতে নমিনেশন পেয়েছিলেন, সেই একেবারে কেরামত আলী থেকে শুরু করে এম কে আনোয়ার থেকে শুরু করে, যারা 2 দিন আগেও কিন্তু অন্য সচিবালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং সচিব ছিলেন, যাদের কিন্তু রাজনৈতিক অসংখ্য সংযুক্ত নেই, হঠাৎ করে চলে আসাতে কিন্তু দেখা গেল তারা অর্থ বিত্ত নানান রকম কায়দা কানুন করে তারা কিন্তু যখন আওয়ামী লীগকে পর্যদস্ত করে ফেলে, আওয়ামী লীগ শতাংশের ভোটে বেশি ভোট পেয়ে যায়, আনুপাতিক হারেও বেশি ভোট পাওয়ার পরে 91 সালে আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেনি। অনেক যখন ত্রুটির জায়গাটা যখন মনে করে যে এই কারণে আমরা পিছিয়ে গেলাম, তখন সে এই লড়াইটা করতে যে তখন কিন্তু নিজের অনেক তাল হারিয়ে ফেলে। এই নানান রকম বিচ্যুতি এবং অনেক ধন্যবাদ দিতে হচ্ছে, আমাদের হাতের সময় কম। আবুল খায়ের একটু যেতে চাই, আপনার কাছে কি মনে হয় যে এত মানুষ কেন এমপি হতে চায়? 5 উপনির্বাচনে 141 জন নেতাকর্মী এমপি হতে চায়, প্রতি আসনে প্রতিযোগী 28 জন, এবং আমি একটু আওয়ামী লীগের কথা বলি, একাদশ সংসদ নির্বাচনে 300 আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন 4023 জন, যেখানে গড়ে প্রতি আসনে ছিল 13 জন। এখন উপনির্বাচনে 28 জন গড়ে, বিএনপির 29 জন মনোনয়ন প্রত্যাশী, এত খারাপ অবস্থার মধ্যেও বিএনপির। সব মিলিয়ে মানে আপনার পর্যবেক্ষণ জানতে চাই, কেন এত মনোনয়ন প্রত্যাশী, কি আছে? দেখেন, এখন নিজাম স্যার এবং সুভাষ সিংহ রায় দুজনে বলছেন ওনারা, কিন্তু আমি যেটা দেখি আমার দৃষ্টিতে, কয়েকদিন আগে 2 দিন ধরে আমরা ইত্তেফাকে লেখে আসছি, এই এখন রাজনীতি চলে গেছে আপনার যাদের টাকা বেশি, ব্যবসায়ী শ্রেণীর লোক, তারা এখন গেছে, তারা কিন্তু মাঠে কর্মী, তারা হলো এখন এই নমিনেশনে কিনে মোটা অঙ্কের টাকা দিয়ে, যেভাবে হোক যে কায়দা হোক তারা এটা কিনে দেয়। অ্যাকচুয়ালি রিয়েল যারা রাজনীতি করছে, যারা নিষ্ঠার দায়িত্ব পালন করে আসছে, মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি, তারা কিন্তু বঞ্চিত হয়ে আসছে। মানে পাপড়ির মতো লোক কিভাবে আপনার আওয়ামী লীগ এমপি হয়? সে এখন পুরা সরকারের 12টা বাজাইছে এবং রাজনীতিক স্বতন্ত্র সে স্বতন্ত্র বোধহয় জাতীয় পার্টির থেকে হয়েছে না, এটা হয়েছে আমি জানি না, কারণ সে কি এটা দেখেন, যে দলের থেকে দেখ, আওয়ামী লীগের থেকে যে দল, তার মতো লোক কিভাবে এমপি হতে পারে? 1, 2 আপনার কোনো সময় রাজনীতি করে না, সুভাষ সিং যেটা বলছেন, হঠাৎ করে সে ছিল ব্যবসায়ী, সে রাজনীতির বড় বুঝে না, সে মোটা অঙ্কের টাকা দিয়ে নমিনেশন কিনা সে এলাকার শুধু এইটির ভিতরে আসার উদ্দেশ্য হলো সে যে ব্যবসা করে এটাকে টিকিয়ে রাখার একটা ত্যাগ, এই ছাড়া আর অন্য কিছু, এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে সে নমিনেশন দেয়। আর যিনি পলিটিক্যাল করতে করতে জামা কাপড় সহজ জুতা পর্যন্ত ক্ষয় হয়ে গেছে, তার কাছে টাকা পয়সা নাই, সে কিন্তু নমিনেশন থেকে বঞ্চিত হয়। কিন্তু এই লোকটা আসলে যে রাজনৈতিক ভাবে দেশকে একটা কিছুটা উপহার দিতে পারতো, সবকিছু ভাবে আপনার রাজনীতি ছাড়া কোনো দেশ, এবং দেশের রাজনীতি মানে গণতন্ত্র ছাড়া তো দেশ কোনো দিন আপনার দাঁড়াইতে পারে না।
আবুল খায়ের, এই জায়গায় দলগুলো কোনো শিক্ষা নেওয়ার আছে কিনা? এই যে মনোনয়ন অনেক বেশি প্রত্যাশী, মনোনয়ন প্রত্যাশী, সেই জায়গায় দলগুলোর কোনো শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে কিনা? অবশ্যই শিক্ষণীয়, অবশ্যই আছে। যে দেখতেছে না যে এক এক নেতারা কি কাজ করতেছে? এগুলি কেউ অন্য দলে ছিল, কেউ জামাত শিবির ছিল, বিএনপি ছিল, অথবা 8টা 10টা 20টা মার্ডার কেসের আসামি ছিল, এগুলি দলের ভিতরে আইসা কেউ উপজেলার চেয়ারম্যান হয়েছে, কেউ কেউ আবার এমপি হয়ে গেছে, কেউ আবার বিভিন্ন পদে অধিষ্ঠ হয়ে তারা এখন এলাকায় জায়গা জমি দখল করতেছে। আমরা তো ইত্তেফাকের লেখালেখি করছি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংবাদপত্রে লেখালেখি করছে, তারাই আবার ক্ষমতায় আসে, তারাই এমপি হয়ে আবার কেউ মন্ত্রী হয়ে যায়। তারা এসে কি বলবে আপনি বলেন? যে যার মাথার ভিতরে হলো জায়গা জমি দখলের চিন্তা ভাবনা, সে রাজনীতি কি করে না, মুখে মুখে জাতীয় জনকের নাম বলে, একটা পোস্টার লাগিয়ে হাঁটে, কিন্তু কালো জামা পরে হাঁটে। মূল্য এই এরা তো প্রকৃত রাজনীতিবিদ না, এরা হলো অন্য দলের দল চোর, এরা হলো বন্য চোরা। এরা আইসে রাজনীতি অঙ্গনটাকে করে ফেলছে, একবার ধ্বংস করে ফেলছে। আমি শেষে আসবো, আমি একটু ঘুরে আসতে চাই, আমি আপনার কাছে আসবো, আপনাকে দিয়ে শেষ করতে চাই সুভাষ সিংহ। আমি একটু ডাক্তার আবুল হাসান পিল্টনের কাছে যেতে চাই। ডাক্তার আবুল হাসান পিল্টন, মানে একটু জানতে চাই, যারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, মানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম জটিলতার মধ্যে দিয়ে, শারীরিক জটিলতার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, স্বস্তি পাচ্ছেন না, আসলে সেই জায়গায় কি ধরনের পরামর্শ থাকবে একজন ডাক্তার হিসেবে? দেখেন, অনেক কিছুই এখনো আমরা জানি না। জি, মানে সবাই একইভাবে আক্রান্ত হচ্ছে না, মানে অনেকেই সাধারণ জ্বর সর্দি কাশির মধ্যে যাচ্ছে, কিন্তু একটা অংশ বেশ গুরুতর ভাবেই আক্রান্ত হচ্ছে, এবং সেটি শতকরা 5 ভাগ থেকে শুরু করে 20 ভাগ পর্যন্তই এটি দেখা যাচ্ছে। তো একটাই আমার অনুরোধ থাকবে যে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাবেন। আর কষ্ট হবে, করোনার কষ্টটা সবকিছু, যদি খুব বেশি কষ্ট হয় হাসপাতালে যেতে হবে। অনেকেই আজকাল হাসপাতালে যাওয়ার ব্যাপারে অনীহা দেখাচ্ছে, এটা করা যাবে না। জি, অনেক ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষের দিকে, আমরা নিশ্চয়ই আশা করব যারা আসলে এরকম জটিলতা ভুগছেন নিশ্চয়ই ডাক্তারের পরামর্শ নেবেন। যেতে চাই অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, সময় একেবারে শেষ, একটু যদি 30 সেকেন্ডে বলেন কি ধরনের প্রত্যাশা থাকবে এই উপনির্বাচনগুলোকে ঘিরে আপনার? না, আমি প্রত্যাশার চেয়ে আগে বলি, এই যে খায়ের ভাই যে এখানে বলি যে ড্রেস পরা, আমি মনে করি এইটাও একটা অ্যাবিউজ, মানে জাতির জনকের নামে এটা মুজিব কোড, এবং সেটা যেভাবে অ্যাবিউজ হচ্ছে, ছিনতাইকারী থেকে আরম্ভ করে ম্যান পাওয়ারের দালাল থেকে আরম্ভ করে সবাই যেভাবে মুজিব কোড করছে, আমি মনে করি সরকারি ভাবে না হোক, আওয়ামী লীগ থেকে বলে দেওয়া উচিত মুজিব কোড কোন লেভেল পর্যন্ত করতে পারবে আর কোন করতে পারবে। অ্যাবিউজ অফ দ্যাট, মানে জাতির জনকের মানে মর্যাদাকে অ্যাবিউজ করা হচ্ছে, এবং এটা অর্ডিনারি কোনো ব্যাপার না। আপনি এগুলোর রায় আছে, সময় একেবারেই শেষ। আসলে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান ধন্যবাদ দিতে হচ্ছে, সুভাষ সিংহ রায় আপনাকেও ধন্যবাদ দিতে হচ্ছে। সময় আমরা একেবারে পেলাম না, নিশ্চয়ই পরবর্তীতে সময় হলে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারবো, সময় আছে উপনির্বাচনের আগে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, সুভাষ সিংহ রায়, আবুল খায়ের এবং ডক্টর আবুল হাসান পিল্টন। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজরুম সংলাপে দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিউজরুম সংলাপ। দেখা নিশ্চয়ই আগামীকাল একই সময়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।